বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এভার কেয়ারে প্রধান উপদেষ্টা। হাসপাতালে চীনের মেডিকেল টিম ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞ। সম্মিলিত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া। বেগম জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনাকে দায়ী করলেন বিএনপির নেতারা। মন যাহা চায় আমি সেটাই করব। সেই রাজত্ব কায়েম করেছিলেন শেখ হাসিনা। বেগম খালেদা জিয়া আজকে তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে। আক্রোশের শিকার হয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংস্কার ছাড়াই ক্ষমতা চায় লোভীরা, অভিযোগ 8 দলের। মুক্তিযুদ্ধ বিরোধীরাই আজ ভোট চাইছে, মন্তব্য আব্বাসের। ইসি পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের। ফেব্রুয়ারির নির্বাচন হবে শান্তিপূর্ণ, উৎসব মুখর। সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। বললেন আগামী নির্বাচন হবে গর্ব করার মতো। এবার বিচারের মুখোমুখি হচ্ছেন জয়। জুলাইয়ে ইন্টারনেট বন্ধ করে হত্যার সহযোগিতার অভিযোগ। প্রসিকিউশনের হাতে সালমান, আনিসুল, পলকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন। এবং ঘোষণা ছাড়াই সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল 9 টাকা। আলোচনা ছাড়াই ব্যবসায়ীদের সিদ্ধান্তে আইনের ব্যত্যয় দেখছে ক্যাব। ব্যবস্থার হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টা। এভার কেয়ারে গিয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম জিয়ার চিকিৎসায় হাসপাতালটিতে যোগ দিয়েছে চীনের মেডিকেল টিম এবং যুক্তরাজ্যের বিশেষজ্ঞ। বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা তা ঠিক করবে সম্মিলিত মেডিকেল বোর্ড। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভার কেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার সন্ধ্যা 7টার দিকে হাসপাতালে প্রবেশ করে প্রধান উপদেষ্টাকে বহনকারী গাড়ি বহর। প্রায় আধা ঘন্টা হাসপাতালে অবস্থান করে বেগম জিয়ার চিকিৎসার সবশেষ খোঁজ খবর নেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূসের সঙ্গে এ সময় ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি নেত্রীর পরিবারের সদস্যরা ছাড়াও সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তার মেডিকেল টিম প্রধান উপদেষ্টাকে ব্রিফ করেন। তারা জানান যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স এবং যুক্তরাজ্য ও চীন সহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান ও সহায়তায় বেগম জিয়ার চিকিৎসা চলছে। ডক্টর ইউনূস বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনা করেন। তার পরিবার ও বিএনপি নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় সরকারের পক্ষ থেকে বেগম জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। বুধবার রাতে বেগম জিয়ার চিকিৎসা সহায়তায় হাসপাতালে আসেন চীনের 4 সদস্যের মূল মেডিকেল টিম। সঙ্গে ছিলেন চীনা রাষ্ট্রদূত। তাদের স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ তথ্য নিশ্চিত করেছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন। এর আগে সকালে বেগম জিয়ার চিকিৎসায় ঢাকায় আসেন ব্রিটিশ চিকিৎসক ডক্টর রিচার্ড বিলি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নিয়ে 10:30টার দিকে সরাসরি হাসপাতালে যান বিএনপি নেতারা। সম্মিলিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বেগম জিয়ার পরবর্তী চিকিৎসার ধরন ঠিক করা হবে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা তাও ঠিক করবে মেডিকেল বোর্ড। হাসপাতালের ভেতরে বেগম জিয়ার নিরাপত্তায় কাজ করছে এসএসএফ ও পিজিআর। বাইরে নিরাপত্তায় আছেন বিজিবি, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান যে শারীরিক অবস্থা, তার সেই চিকিৎসা সহায়তার জন্য কিন্তু ইতিমধ্যে 10টার কিছু সময় পরে প্রবেশ করেছে চীন থেকে আগত 4 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং তার সঙ্গে এসেছেন চীনের যে রাষ্ট্রদূত রয়েছেন যিনি, তার বেগম জিয়ার সেই শারীরিক অবস্থার খবরাখবর নিতে কিন্তু তারা এসে পৌঁছেছেন এবং যুক্তরাজ্য এবং চীনের যেই বিশেষজ্ঞ প্রতিনিধিরা এসেছেন চিকিৎসক দলের, তারা কিন্তু ভেতরে তার বেগম খালেদা জিয়ার
চিকিৎসক দলের সঙ্গে একটি বৈঠক করছেন। বর্তমানে আসলে তার চিকিৎসা দেশে হবে নাকি দেশের বাইরে নিয়ে যাওয়া হবে তাকে, এবং কোথায় নিয়ে যাওয়া হতে পারে, এসব বিষয় নিয়ে কিন্তু আসলে এখন সিদ্ধান্তের জন্য আসলে বৈঠক করছে, সিদ্ধান্ত নিচ্ছে শারীরিক অবস্থার কন্ডিশনটা তাকে আসলে নিয়ে যাওয়া সম্ভব হবে কিনা, বা হলেও সেটি কতটা যথাযথ হবে, সব বিষয়গুলো কিন্তু আসলে সেখানে এই বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে। এবং তারপরে মেডিকেল বোর্ড কিন্তু এই বিষয়ে একটি সংবাদ সম্মেলন করলে পরবর্তীতে আসলে বিস্তারিত আমরা জানতে পারবো। আমরা এর আগে সন্ধ্যার 7টার কিছু সময় পরে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এখানে এসেছিলেন এবং বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেটির খবরাখবর নিয়েছেন, এবং প্রায় আধা ঘন্টার বেশি সময় কিন্তু তিনি এখানে অবস্থান করেছেন। সেই অবস্থান করে আসলে সার্বিক পরিস্থিতি এবং সর্বোচ্চটুকু সহযোগিতার আশ্বাস সেখান থেকে দেওয়া হয়েছে, এবং সব অবস্থার পর্যবেক্ষণ করে আসলে পারিপার্শ্বিক সিদ্ধান্ত নেওয়ার কথা আসলে চিকিৎসকদের সাথে আসলে তিনি যে বিষয়টা তুলে ধরেছিলেন বা সে সময় বলেছিলেন। এই এভারকেয়ার হাসপাতালে এই তার বেগম খালেদা জিয়ার অসুস্থতার পর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি নেতাকর্মীদের একটা ঢল নেমেছে, এবং তার পাশাপাশি আজকে কিন্তু এই তার শারীরিক যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি বিবেচনায় যুক্তরাজ্য এবং চীন থেকে যে মেডিকেল বোর্ডের সদস্যরা এসেছেন তারা কিন্তু এই মুহূর্তে বৈঠক করছেন। তো সবকিছু মিলে যদি বলতে চাই, এই ছিল আমার কাছে সবশেষ বৈঠক, এখন ভিতরে চলছে। অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো বা কখন নাগাদ সংবাদ সম্মেলন হবে এই বিষয়ে সবশেষ তথ্য পরবর্তী সংবাদ সম্মেলন পরে আমরা আপনাদেরকে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি। বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম এভারকেয়ার হাসপাতালের সামনে। এদিকে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া দেশের সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত। দোয়া ও মোনাজাতে বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনা করেন তারা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার সুস্থতা কামনায় সারা দেশ। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরে কুরআন খতম, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়েছে। এতে যোগ দেন দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ। দেশের এই ক্লান্তি লগ্নে ওনার মতো একজন আপসের নেত্রী, দেশের প্রয়োজনে জনগণের প্রয়োজনে সুস্থ হওয়া প্রয়োজন। তিনি যেন আমাদের মাঝে ফিরে আসেন এবং এই যে গণতন্ত্র উত্তরণের যে প্রক্রিয়া এদেশে শুরু হয়েছে সেই প্রক্রিয়ার সাথে যেন সম্পৃক্ত থাকেন। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় চুয়াডাঙ্গায় হয়েছে বিশেষ নামাজ। মোনাজাতে অংশ নেন দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্তি কামনায় দিনাজপুর ও চাঁদপুরে দোয়া মাহফিল হয়েছে। রাজনৈতিক মতপার্থক্য ভুলে বেগম জিয়ার জন্য সুস্থতা কামনা করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। দেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরবেন, এ কামনা সবার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নওগাঁয় দোয়া ও কোরআন খতম আয়োজন করা হয়। পরে করা হয় বিশেষ মোনাজাত। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাঙামাটির রাজবন বিহারেও হয়েছে বিশেষ প্রার্থনা। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় মিথ্যা মামলায় হাজির হয়ে কারাবরণ করেন বেগম খালেদা জিয়া। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার বিএনপির এই চেয়ারপারসন। তার অসুস্থতার জন্য দায়ী শেখ হাসিনা। রাজধানীতে আলাদা কর্মসূচিতে এসব কথা বলে নেতারা বলেছেন মুক্তিযুদ্ধ বিরোধীরাই আজ ভোট চাইছে। 10 দিনের বেশি সময় শারীরিক নানা জটিলতায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় নেতাকর্মী সমর্থক ও শুভানুধ্যায়ীদের মাঝে বিরাজ করছে উদ্বেগ উৎকণ্ঠা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে কৃষক দল। সেখানে যোগ দিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন বেগম জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনা দায়ী। বেগম খালেদা জিয়া আজকে তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে।
একই এলাকার ভাসানী হলে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। এতে যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার খালেদা জিয়া। আক্রোশের শিকার হয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মিথ্যা মামলায় তিনি কারারুদ্ধ হয়েছেন। সিদ্ধেশ্বরীতে মেডিকেল ক্যাম্প কর্মসূচিতে জামায়াতের নির্বাচনী প্রচার অভিযানের কঠোর সমালোচনা করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নির্বাচনের বহু প্রার্থী আপনাদের সামনে আসছে এবং আসবে, অনেক কথা বলবে। ভোট দিলে জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামে যাবেন, ভোট না দিলে কুপায় কেড়ে ফেলবো, এটাও বলে। যারা এই ভোটটা চাচ্ছে তারা কি এই বাংলাদেশ চেয়েছিল? এই বাংলাদেশ তারা চায় নাই। কক্সবাজারের পেকুয়ায় নির্বাচনী গণসংযোগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের আমলে যত গুম খুন হয়েছে সবগুলোর বিচার করবে বিএনপি। সমস্ত কিছুর বিচার হবে ইনশাআল্লাহ। আমরা শান্তি চাই, আমরা উন্নয়ন চাই। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া কামনা করেন বিএনপির এই নেতা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে অস্থির হয়ে গেছে এক শ্রেণীর ক্ষমতা লোভীরা। রংপুরে ৮ দলের মহাসমাবেশে এই মন্তব্য করে নেতারা বলেছেন, যারা বিদেশিদের তাবেদারি করতে চায় তাদেরকে দেশ থেকে উৎখাত করা হবে। আগে গণভোট দিয়ে নির্বাচনের চরিত্র বদলানোর দাবি জানান নেতারা। জুলাই সনদের আইনি ভিত্তি, জাতীয় নির্বাচনের আগে গণভোট, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সহ ৫ দফা দাবিতে একজোট জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ ৮ দল। বুধবার রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগীয় সমাবেশে যোগ দেন হাজারো নেতাকর্মী। প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে দলে দলে যোগ দেন তারা। ৮ দলের শীর্ষ নেতারা বলেন, এবারের বাংলাদেশ হবে ইনসাফ, ইসলাম ও কোরআনের। এদেশে আর কোনোদিন কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। পরিবর্তনকে স্থায়ী রূপ দিতে হলে আগামী নির্বাচন আপনার মূল্যবান ভোট, মূল্যবান জায়গায় আপনাকে ফেরত চির মারতে হবে। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে অস্থির হয়ে গেছে এক শ্রেণীর ক্ষমতালোভীরা। এক শ্রেণীর ক্ষমতালোভীরা সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য শুধু পাগল নয়, ডবল পাগল হয়ে গেছে। জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, নির্বাচনের আগে গণভোট দিয়ে ভোটের চরিত্র বদলাতে হবে। আগামীতে গণভোট যখনই হোক, যেভাবেই হোক, আমরা আগে চাই, তাহলে গণভোটের পক্ষে আপনারা হ্যাঁ বলবেন। নির্বাচিত হলে তিস্তার পানির ন্যায্য হিস্সা, মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ রংপুর অঞ্চলের বৈষম্য দূর করতে ৮ দল কাজ করবে বলেও জানান বক্তারা। সমান সুযোগ চাই। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ইসি পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে শাপলাকলি প্রতীকে নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করে এই কথা বলেছেন তিনি। বলেছেন, জোট করলেও নিজস্ব প্রতীকে ভোটের বিধানকে স্বাগত জানিয়েছে এনসিপি। এদিকে শতাব্দীর সেরা ভোট আয়োজনে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। মহাপরিচালক ইটিআই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে নির্বাচন কমিশন। এতে সহযোগিতা করে ইউএনডিপি ও আরএফইডি। বুধবার রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। জানান, শতাব্দীর সেরা নির্বাচন আয়োজন করতে চায় ইসি। নির্বাচনে জোয়ার আমরা আছি, কারণ আমরা একটা ভালো নির্বাচন চাই, শতাব্দীর ভালো নির্বাচন চাই, এটা আমাদের সবারই প্রত্যাশা। এ সময় কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ভোটের স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আগামীতে আমরা কি ধরনের দেশ দেখতে চাই, আমাদের গণতান্ত্রিক পথযাত্রা কেমন হবে, তার একটা টোন সেটিং, কোর্স সেটিং ইভেন্ট হতে যাচ্ছে ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন। এদিকে বিকেলে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন সনদ গ্রহণ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় এনসিপির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবের সঙ্গে বৈঠক করেন। পরে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইসিকে তফসিল ঘোষণা করতে হবে। তফসিল দেওয়ার সময়টা যাতে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং
প্রত্যেকটা দলই যাতে নির্বাচনী যাত্রা শুরু করার একটা পরিবেশে থাকে। আদালতকে ব্যবহার করে এই সংস্কার প্রস্তাবনাটি বাতিলের চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও স্ট্রং মেসেজ দেওয়া হয় এবং আইনগতভাবে যাতে তারা এই বিষয়টা ফাইট করে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আইনগতভাবে এই বিষয়ে এই সংস্কারের পক্ষে কাজ করে যাব। নির্বাচনে কালো টাকার ব্যবহার রোধে কঠোর হতে ইসির প্রতি আহ্বান জানান দলটির নেতারা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনে গণভোট শান্তিপূর্ণ উৎসব মুখর হবে বলে আশাবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, জাতির কাছে ইতিহাস হয়ে থাকবে আগামী নির্বাচন। এ সময় বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান ডক্টর ইউনূস। মিরপুর সেনানিবাসের গ্রাজুয়েশন সেরিমনিতে বুধবার বেলা 11টার দিকে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বেজে ওঠে জাতীয় সঙ্গীত। এরপর কোর্স সম্পন্নকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের কৌশলগত অবস্থান বিশাল সুযোগ এনে দিয়েছে। এ সময় দেশের নিরাপত্তা ও বিভিন্ন দুর্যোগে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। Your commitment to safeguarding our nation has been exemplary. Your continuous efforts during national crisis such as natural disasters, political unrest and pandemics. অনুষ্ঠানে অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা। জানান, ফেব্রুয়ারিতে গণভোট ও জাতীয় নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসব মুখর। Let us pray to Allah along with all the people of Bangladesh for the speedy recovery of our former Prime Minister and our national leader, Begum Khaleda Zia, who is struggling with her life. Still, you'll have to play a very historical role very soon in our national election and referendum coming February to make it not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters. এবছর ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণ করেন 96 জন দেশি বিদেশি সশস্ত্র বাহিনীর সদস্য। নাজমুস মুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। কোনো ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম লিটারে 9 টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। আলোচনা ছাড়া দাম বাড়ানো আইনের ব্যত্যয় বলছে ক্যাব। আর মন্ত্রণালয়কে না জানিয়ে এমন সিদ্ধান্ত নেওয়ার কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। কোনো ধরনের আগাম ঘোষণা কিংবা সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই মঙ্গলবার রাতে সয়াবিন তেলের দাম লিটার প্রতি 9 টাকা বাড়িয়ে দেয় ভোজ্য তেল আমদানিকারক ও বাজারজাতকারী ব্যবসায়ীরা। খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল লিটারে 189 টাকা থেকে বেড়ে 198 টাকায় বিক্রি শুরু হয়। এমন সিদ্ধান্তে নড়েচড়ে বসে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার সকালে সচিবালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম বাড়ানোয় আইনের ব্যত্যয় ঘটেছে বলে জানান ক্যাব সভাপতি এইচএম শফিকুজ্জামান। রিফাইনারিগুলো আছে তাদের যে অ্যাসোসিয়েশন, তারা এই 9 টাকায় যে বাড়িয়ে দিল সেটি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যদি কনসাল্ট না করে করা হয় সেটা আমি বলবো যে আইনের ব্যত্যয়। আইনে তো অনেকগুলোই বিষয় আছে যে তাদের রিফাইনারি বন্ধ করে দেওয়ার মতো এখানে সুযোগ আছে। যদি কেউ হোল্ডিং করে যেটা মাঝে মাঝে দাম বাড়ানো হয় সেখানে স্পেশাল পাওয়ার একটা ব্যবস্থা আছে। ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলেও সরকার এ ব্যাপারে কিছুই জানে না বলে বৈঠক শেষে জানান বাণিজ্য উপদেষ্টা। ওনারা যে দামে আজকে বাজারে বিক্রি করছে সেখান থেকে প্রায় 20 টাকা কম 20 টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছেন। 50 লক্ষ লিটার তেল কিনেছি। যদি টেন্ডারে 20 টাকা কমে আমরা কিনতে পারি তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে? এর তো কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাচ্ছি না। আইনসঙ্গত আমাদের যে ব্যবস্থাগুলো আছে আমরা সবগুলোই নেব। কোনো ধরনের আলোচনা ছাড়া ভোজ্য তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আইনগত কোনো ভিত্তি নেই বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। যে কর্মকাণ্ডটা ওনারা করেছেন এর কোনো আইনগত ভিত্তি নেই। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পুনঃখননের পর হবিগঞ্জ 5 কূপ থেকে আবারও শুরু হয়েছে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন। এতে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 12 মিলিয়ন সহ সর্বমোট 26 মিলিয়ন ঘনফুট গ্যাস। কার্যক্রমের উদ্বোধন করেন পেট্রো বাংলার চেয়ারম্যান রেজওয়ানুর রহমান।
বাংলাদেশ গ্যাসফিল্ড কোম্পানি লিমিটেডের অধীনে থাকা হবিগঞ্জ ৫ নং কূপ পুনঃখননের পর আবারও শুরু হয়েছে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন। হবিগঞ্জে বুধবার বিকেলে গ্যাস সরবরাহ উদ্বোধন করেন পেট্রোবাংলা চেয়ারম্যান রেজানুর রহমান। প্রকল্প সংশ্লিষ্টরা জানান ১৯৮৮ সালে খনন করা কূপ থেকে দৈনিক ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছিল। পরে চাপ কমে আসায় চলতি বছরের ২৪ অক্টোবর আবার খনন শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স। ২৭ নভেম্বর শেষ হয় পুনঃখনন। হবিগঞ্জ ৫ নং কূপটি চালু হয় জাতীয় গ্রিডে নতুন করে ১২ মিলিয়ন সহ এই কূপ থেকে সরবরাহ হচ্ছে ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস। সংশ্লিষ্টরা জানান হবিগঞ্জ ৫ ও মোট ২১টি কূপের পুনঃখনন শেষ হয়েছে, চলমান রয়েছে আরও ২৯টি, আর চলতি মাসে শেষ হবে আরও ৪টির খনন কাজ। এই গ্যাসের সাথে পানি চলে আসছিল এবং পানি আসার কারণে গ্যাসের গুণগত মান ডেটোরেট করে গিয়েছিল এবং আমাদের ইকুইপমেন্টের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। আমি এটা ওয়ার্ক ওভারে উদ্যোগ গ্রহণ করি। মাত্র ৩৭ দিনের মধ্যে আমরা ওয়ার্ক ওভারটা সম্পন্ন করি। মেনটেনেন্সের জন্যই আমরা মেনলি এই কূপটাকে আমরা ওয়ার্ক ওভারে হাতে নিয়েছিলাম। তো সেইটা আমরা বাফিক্সের বিজয় ১১ রিগের মাধ্যমে আমরা কাজটা শেষ করেছি। হবিগঞ্জ ৫ নং কূপটি খননের ব্যয় ধরা হয়েছে ৭৫ কোটি টাকা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, হবিগঞ্জ। পাবনায় বস্তায় ভরে ৮টি কুকুর ছানা পানিতে ফেলে হত্যার ঘটনায় তোলপাড় সারা দেশ। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গ্রেফতার হন অভিযুক্ত নিশি রহমান। আদালতে তোলা হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। রোববার ফের শুনানির দিন ধার্য করা হয়েছে। শুধু মানুষ নয়, অবলা প্রাণীও যার কাছে নিরাপদ তিনিই প্রকৃত মানব। তবে কখনো কখনো মানুষ সেই মনুষ্যত্বের পরিচয় দিতে ভুলে যায়। পাবনায় ৮টি কুকুরছানাকে পানিতে ফেলে হত্যার মতো অমানবিক কাজ করলেন এক নারী। উপজেলা আঙিনাই থেকে ডাকাডাকি করত কুকুরছানাগুলো। এতে বিরক্ত হয়ে ৩০ নভেম্বর পাবনার ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তার স্ত্রী নিশি রহমান ছানাগুলোকে জীবিত অবস্থায় বস্তাবন্দি করে পাশের একটি পুকুরে ফেলেন। পরের দিন মা কুকুরের ডাকাডাকিতে স্থানীয়রা ছানাগুলোকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে ছানাগুলোকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় পানি থেকে। ঘটনাটি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এ নিয়ে সংবাদ প্রচার হয় বেশ কয়েকটি গণমাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। মঙ্গলবার রাতে ঈশ্বরদীর ভাড়া বাসা থেকে অভিযুক্ত নিশি রহমানকে গ্রেফতার করে পুলিশ। এর আগে এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন। কুকুর ছানাগুলোকে খুঁজে না পেয়ে মা কুকুর ছোটাছুটি কান্নাকাটি করতে থাকে। তখন উপজেলা প্রাঙ্গণে যারা অন্যান্য কর্মকর্তা কর্মচারী আছেন তারা বাচ্চাগুলোর সন্ধান করে। অনুসন্ধানের এক পর্যায়ে যখন নিশি বেগমকে এবং তার স্বামীকে জিজ্ঞাসা করা হয় কুকুরছানাগুলো কোথায় আছে, তারা জানেন না বলে জানান। কিন্তু তাদের একমাত্র পুত্র তিনি বলে যে আমার মা কুকুরছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে। বুধবার নিশিকে আদালতে তোলা হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। রোববার ফের শুনানির দিন ধার্য করেছেন আদালত। সময় সংবাদ, পাবনা।